সম্প্রতি পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করে ফিরেছেন বর্ধমান জেলার সৌমেন সরকার। তিনি জানালেন নিজের অভিজ্ঞতার কথা। ঠিক জাস্ট আমাদের রুটের মধ্যেই একটা ডেড বডি পড়েছে, একটা ক্লিফ, বরফের ক্লিফ মানে ঝুলে রয়েছে, তার পাশ দিয়ে রাস্তা ক্লাইম্ব করতে হয়েছে সারা রাত, মানে 8টা থেকে আরম্ভ করে 3টে নিচে নামছি। তখন আরেকটা নিচে দেব জাস্ট 1-2 দিন আগে, একদিনও আগে, মানে আমি যাওয়ার সময় দেখিনি। সত্যি কথা বলতে প্রায় 20 বছর যাবত এই পথে আছি, মানে মাউন্টেনিং লাইনে। তো লাস্ট 10 বছর এই টেকনিক্যাল অভিজ্ঞতা আমার অনেকটাই সঞ্চয় হয়েছে, যেটা থেকে আমি একটা ডিসিশন নিয়েছিলাম যে না, এবার আমি এভারেস্ট সাবমিট করতে পারবো। তো সেই পথে 1 এপ্রিল বাড়ি থেকে রওনা হয়ে কাঠমান্ডু 4 তারিখ, 7 তারিখ থেকে শুরু হয় আমাদের কাঠমান্ডু থেকে জার্নি। তো 14 তারিখ আমরা বেস ক্যাম্পে পৌঁছাই। সম্পূর্ণ ভিন্ন ওয়েদার, সেখানে দিনের তাপমাত্রা -6, -5, আর রাতের তাপমাত্রা -16, -17 এরকম চলে যেত। 20 তারিখে আমাদের প্রথম আমাদের যেটা রোটেশন বলা হয়, সেই রোটেশনের জন্য আমাদের সিলেক্ট করা হলো 4 জনকে। তো আমরা প্রথমে একটা ভয় ছিল খুম্বু আইসফল, সেটা অনেক ঘটনা সেখানে ঘটেছিল ফিউচারে, অতীতে। তো সেই সব ঘটনা মনকে একটু নাড়া দেয় যে খুম্বু আইসফল কীভাবে পেরোবো। কি সে অভিজ্ঞতা ছিল, কি ঘটনা হয়েছিল? মানে ওখানে অনেক ক্র্যাবার্স আছে, বিপদ সংকুল রাস্তা, প্রচুর মানে স্নো যেগুলো আছে, বিভিন্ন ধরনের স্নো মানে আপনার সফট, হার্ড, এসব স্নো আছে। তো সেই সবগুলো ক্লাইম্বিং করা, কোথাও ডিসেন্ড করা, এরকম পথ আর কোনো সহজ সরল রাস্তা নেই। তো সেই সবগুলো পেরোতে একটু হয়তো কষ্ট হয়, কিন্তু আমার কাছে সেই ব্যাপারটা খুব শক্ত লাগেনি, খুব অ্যাডভেঞ্চার লেগেছে। তো এগুলো পেরিয়ে ক্যাম্প 1 পৌঁছাই পরের দিন 21 তারিখে, মানে 21শে এপ্রিল। 22 তারিখে 21শে এপ্রিল আমরা রাত 2টোর সময় আরম্ভ করে বেস ক্যাম্প থেকে পৌঁছাই 21 তারিখের সকালবেলা 8টা নাগাদ। তো সেখানে এক রাত কাটিয়ে পরের দিন আবার জার্নি ক্যাম্প 1 থেকে ক্যাম্প 2। মাঝে দেখলাম একটা বড় ওয়াল আছে 10 মিটারের, সেইটা ক্লাইম্ব করতে হচ্ছে, 90 ডিগ্রি ওয়াল। সেইটা ক্লাইম্ব করে আমরা পৌঁছালাম প্রায় বেলা 3টের সময় ক্যাম্প 2তে। যদিও গ্র্যাজুয়ালি অ্যাসেন্ট, মানে সেখানে টেকনিক্যালি একটাই জায়গা ছিল, বাকিটা শক্ত কিছু নয়, কিন্তু যেহেতু দিনের বেলা আমাদের ক্যাম্প 2তে যেতে হচ্ছে, প্রচণ্ড প্রখর রৌদ্রে বরফ মেল্ট হয়। তো সেখানে ওই পুরো ড্রেস পরে মানে বলে পৌঁছানো একটু কষ্টকর, কারণ স্নোর উপরে হাঁটা একটু কষ্ট হয় সব জুতো পরে। তো সেইটা করার পরে যখন 3টের সময় পৌঁছালাম, একটু এক্সস্ট হয়ে গেছিলাম। হাইটটা প্রায় 6200 মিটার মতো। তো সেখানে গিয়ে একটু প্রথম রাতটা কাটাতে অসুবিধা হয়েছিল, মাঝে মাঝে ঘুম ভেঙে যাচ্ছিল, ব্রিদিং প্রবলেম হচ্ছিল। তো সেই রাতটা কাটাবার পরের দিন আমাদের বলা হলো যে ক্যাম্প 3 দিকে যেতে হবে কিছুটা, যেখানে জুমারিং পয়েন্ট আছে, সেই অবধি গিয়ে আবার ফিরে আসতে হবে। যদিও আমার যেসব মাউন্টেনিং সিকনেসগুলো হয় সেটা আমার খুব একটা এফেক্ট করেনি, যেমন হেডেক, ভমিটিং, এইগুলো হয় সিমটম, হাই অল্টিটিউড সিকনেস কিছু আছে। তো আমার কিছু হয়নি, কোনো প্রবলেম হয়নি। দ্বিতীয় রাত যখন ক্যাম্প 2তে কাটাই, তখন কিন্তু আমার আর কোনো সমস্যা হয়নি। পরের দিন ক্যাম্প 2 থেকে একদম সোজা চলে আসি আমরা বেস ক্যাম্পে, অসুবিধা হয়নি। কিন্তু ল্যাডারের সংখ্যা দেখলাম ওই 2-3 দিনে ল্যাডারের সংখ্যা 5 থেকে 8-9টা হয়ে গেছে, মানে রুট একটু চেঞ্জ হয়েছে, প্লাস ক্র্যাবার্সের সংখ্যা বেড়ে গেছে। তারপরে রোটেশন যখন হয়ে গেল, আমরা ভেবেছিলাম আমি এবং আমার যে গাইড ছিল, যাকে আপনারা শেরপা বলেন, সেই গাইড কিন্তু
বলেছিল যে খুব তাড়াতাড়ি আমাদের সাবমিট হবে, নিম্মা শেরপা দার্জিলিংয়ের লোক। কিন্তু অ্যাকচুয়ালি উইন্ডো যেটা বলা হয় এভারেস্ট উইন্ডো, একটা নির্দিষ্ট গ্যাপে এভারেস্টের মাথায় ওয়েদার ভালো থাকে, যখন উইন্ড কম থাকে এবং স্নো পাওয়া হয় না, সেটাকে এভারেস্ট উইন্ডো বলা হয়। তো দেখা গেল 14, 15, 16 একটা উইন্ডো আছে, আর 21 মে মাসে 21, 22, 23, 24, 25, 26 এখানে একটা ভালো উইন্ডো আছে। তো আমরা ওয়েট করলাম, ওয়েট করে যখন আমাদের ডিসিশন হলো যে প্রথম উইন্ডোতেই আমাদের সাবমিট করতে হবে। কিন্তু ওই উইন্ডোটা খুব একটা যে ভালো ছিল তা নয়, কিন্তু উইন্ডোটা ছিল ওপেন। মানে 11 তারিখে রাতে আমাদের আবার শুরু হলো সাবমিট কোর্স। কিন্তু এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছে, আমার যে গাইড ছিল তাকে চেঞ্জ করা হয়েছে। তার কারণ হলো তিনি একটু, যখন আমরা গাইড চেঞ্জ হলো, নতুন গাইড আসলো, সে কিন্তু খুব ভালো গাইড ছিল, সেও ভালো। তো আমরা ওই 11 তারিখে রাতে যখন জার্নি করলাম, খুম্বা স্পাল আবার পেরোচ্ছি, ইন্টারেস্টিং আমার কাছে। কিন্তু দেখলাম রুট চেঞ্জ হয়ে আরও ল্যাডারের সংখ্যা বেড়ে গেছে, এবং কয়েক জায়গায় তো 2-3টে ল্যাডার জড়া হয়েছে। ক্যাম্প 1-এ আমরা থাকলাম না, ক্যাম্প 2-তে গেলাম। ক্যাম্প 2-তে রাত কাটিয়ে পরের দিন রেস্ট, তারপরের দিন আবার ক্যাম্প 3-এর জন্য জানি। জুমানি পয়েন্টের পরে আমরা দেখলাম ওয়াল, সেই ওয়ালগুলো আমাদের ক্লাইম্ব করতে হলো, টেকনিক্যাল সবই টেকনিক্যাল। ক্যাম্প 3-তে রাত কাটালাম, অক্সিজেন শুরু হয়ে গেছে না, 0.5 এরকম চলছে। ক্যাম্প 3 থেকে পয়েন্ট 1-এর বদলে 1 যে লিটার পার আওয়ার দেওয়া হয়, সেইটা শুরু হয়ে গেল। কন্টিনিউয়াস 70 ডিগ্রি ওয়াল চড়লাম। চড়তে চড়তে একটা ইয়েলো ব্যান্ড আছে, দূর থেকে ইয়েলো ব্যান্ড মনে হয়, কিন্তু এটা ইয়েলো পাথরের রংটাই ইয়েলো। সেইটা ক্লাইম্ব করে যখন ক্যাম্প 4-এ পৌঁছালাম, তখন 12:30 বাজে। 6টা থেকে আরম্ভ করে 12:30, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ক্যাম্পের বাইরে থাকা যাচ্ছে না। গিয়ে দেখলাম টেন্ট খালি নেই। আমি বাইরে প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে আছি, ঠান্ডায় কাবু হয়ে যাচ্ছি। ওই টেম্পারেচার, মানে ওখানে প্রায় -11 চলছিল, প্রচণ্ড হাওয়া, আরও ঠান্ডা লাগছে। ওই দিনই আমার আগের রাতে একজন সাবমিট করে চেক প্রজাতন্ত্র, সে এসে একটা অকুপাই করে বসে আছে। তাদেরকে কোনো রকমে মানে সেখান থেকে বার করে নিচে পাঠানো হলো, আমরা সেই টেন্টে গিয়ে বসে। ওই দিনই 14 তারিখে 8টার সময় আমি সামিট ক্যাম্প থেকে ক্যাম্প 4 আবার ক্লাইম্ব শুরু করলাম এভারেস্টের জন্য। রাত 3টে নাগাদ পৌঁছালাম এভারেস্ট, যেটা ব্যালকনি বলা হয়। সেখানে একটু জল খাওয়া, কিন্তু ক্লাইম্ব করতে হয়েছে সারা রাত, মানে 8টা থেকে আরম্ভ করে 3টে অবধি নন স্টপ, এবং সব ওই 70-80 ডিগ্রি ওয়াল, বা কোনো জায়গায় 60 ডিগ্রি কন্টিনিউয়াস হাঁট, কন্টিনিউয়াস, কোনো মানে থামার জায়গা নেই, থামলেও ওই পাহাড়ের গায়ে। 3টের সময় গিয়ে ব্যালকনিতে পৌঁছলাম, সেখানে একটু প্লেন জায়গা সামান্য, সেখানে সবাই রেস্ট করে, জল খায়, এবং অক্সিজেন সিলিন্ডারকে চেঞ্জ করা হয়। তখন অক্সিজেন চলছিল 2 দেওয়া হয়েছিল, কারণ ওখানে অক্সিজেন যত উপরে উঠছি অক্সিজেনের মাত্রাটা কমে যাচ্ছে। সাধারণত টপে গিয়ে অক্সিজেন 21%-এর নিচে থাকে। তো ব্যালকনি থেকে আরো এগোচ্ছি, তখন দেখি ট্রাফিক জ্যাম। ব্যালকনির পর থেকে ট্রাফিক জ্যাম, মানে লাইন দিয়ে এগোতে পারছি না। আমরা পারতাম, কিন্তু পারছি না। সঙ্গে শুরু হয়েছে ঝোড়ো হাওয়া, দমকা হাওয়া, মানে কোনো ঠিক নেই, এদিক থেকে মারছে, এদিক দিয়ে মারছে। আমার চোখে গগলস নেই সেই সময়, চোখে মনে হচ্ছে কেউ তীর মারছে। মানে হাওয়াতে স্নো পার্টিকেলগুলো এমনভাবে লাগছে মুখে, এইটুকু অংশে, এখানটা তো মাস্ক পরা আছে, কিন্তু বাকি অংশগুলোকে মনে হচ্ছে কেউ মানে ছুঁচের মতো তীর ছুটছে আর কি। তো সেইটা দেখে আমার গাইড বললো, সাবজি মেরা পাস নাইট ভিশন গগলস হ্যাঁ, আপ লাগা দিয়েছে। ও 17,000 টাকা দিয়ে কিনেছিল, সেটা আমি লাগিয়ে নিলাম, একদম সুন্দর, আর অসুবিধা হলো না। তারপরে ক্লাইম্ব করছি, ক্লাইম্ব করতে করতে রকি এরিয়া এসে গেল, সেগুলো ক্লাইম্ব করলাম, খুব ডেঞ্জার সেগুলো, মানে আপনি চিন্তাই করতে পারেন না, পুরো 90 ডিগ্রি ওয়াল এবং উঠে ক্লাইম্ব করে উঠতে হবে।
সেটা করতে করতে পৌঁছালাম আমরা হিলারি স্টেশনে। তখন সবে সূর্য উঠছে। হিলারি স্টেশনে পৌঁছে কিছু দূর যাওয়ার পরেই মানে ন্যারো রাস্তা, সেখানে মানে সাইড দিয়ে দুজন যাওয়া খুব মুশকিল, রিস্কি। একটা ক্লিফ, বরফের ক্লিফ মানে ঝুলে রয়েছে, তার পাশ দিয়ে রাস্তা রোপ করা আছে, কিন্তু আপনার যাওয়া খুব মুশকিল। তো যখন যাচ্ছি, আমার গাইড একটু এগিয়ে গেছে, আমার সামনে একজন ফরেনার পড়েছিল, মহিলা, ভদ্রমহিলা। তো সে এগোচ্ছে, তার গাইডও সামনে ছিল। হঠাৎ করে ওই হিলারি স্টেপে নিচে একটা ঠিক জাস্ট আমাদের রুটের মধ্যেই একটা ডেড বডি পড়েছিল। তো আমার গাইড বললো ওটা গত বছর ম্যাঙ্গোলিয়া নাকি। তো যাই মৃতদেহ একদম যেমন ছিল পড়ে আছে। আমার সামনে যে ভদ্রমহিলা, উনি এগোতে পারছেন না, যতবার চেষ্টা করছেন ততবার মৃতদেহটা দেখেই পিছিয়ে আসছেন। প্রায় 8-10 বার করার পরে আমার গাইড, ওই ভদ্রমহিলার গাইড সবাই রেগে যাচ্ছে, সে এগোতে পারছে না কিছু। তো আমি একটা ধাক্কা দিলাম, পুশ করেছি, লেটস গো বলে ধাক্কা দিয়েছি। ভদ্রমহিলা তো চলে গেল। তারপর ওনাকে ক্রস করে সামিটে যখন পৌঁছালাম তখন 6:45 নেপালের টাইম। ভালো লাগছে, চারিদিকে ক্লিয়ার ওয়েদার, একটাও কাছাকাছি কোনো মেঘ নেই, দূরে আছে। তো নিচে যেসব পাহাড়গুলো বিশাল সুউচ্চ মনে হচ্ছিল, সেগুলো সব ছোট 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 মনে হচ্ছে কেউ সাজিয়ে গেছে এরকম। তো ভালো লাগছিল। এবং যাওয়ার পথে আরো একটা মৃতদেহ দূরে দেখতে পেয়েছিলাম, সেটা অনেক দূরে। এভারেস্টের চূড়ায় যখন উঠলেন জাতীয় পতাকা হাতে, সেই অভিজ্ঞতাটা কেমন ছিল? সেটা তো ইচ্ছাই ছিল যে আমি জাতীয় পতাকা ওখানে দেশের হয়ে প্রতিনিধিত্ব করছি, যখন জাতীয় পতাকা অবশ্যই সব জায়গায় নিয়ে যাই। তো এটা একটা গর্বের, বিশেষ করে পশ্চিমবঙ্গবাসী হিসাবে এবং বর্ধমানবাসী হিসাবে তো অবশ্যই গর্ব। কেননা বর্ধমানবাসী হিসাবে মনে হয় আমি প্রথম এভারেস্ট জয়ী। সাবমিট করার পরে নামাটা কিন্তু আরো ডেঞ্জার, চড়াইটা যতটা শক্ত, নামাটা ডেঞ্জার। তো কোনো রকমে যখন আসছি তখন দেখলাম ট্রাফিক জ্যাম, কোনো রকমে ওই হিলারি স্টেপ কোনো রকমে পেরিয়েছি। পেরিয়ে যখন ক্যাম্প করে আসলাম, ক্যাম্প ছেড়ে যখন নিচে নামছি, তখন আরেকটা মৃতদেহ জাস্ট 1-2 দিন আগে, একদিনও আগে, মানে আমি যাওয়ার সময় দেখিনি, আসার পথে দেখি একটা মৃতদেহকে রোপিং করা আছে। সেইটা আমার কাছে অদ্ভুত লেগেছে, জানি না কার মৃতদেহ। তো সেইটা করে যখন ক্যাম্প থেকে আসলাম তখন সন্ধ্যে হয়ে গেছিল, কারণ আমার পায়ে একটু চোট লেগেছিল। তো সেইটার জন্য ক্যাম্প থেকে নামা যায়নি, কিন্তু নেক্সট ডে সোজা ক্যাম্প 3 থেকে ক্যাম্প 1-এ পৌঁছে গেছিলাম সকাল 6টা থেকে আরম্ভ করে বিকেল 5টার মধ্যে।